এইসব শিক্ষক জ্ঞানে মানে এতই উন্নত পর্যায়ের ছিল যে এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেও অন্যায় কিছু হতো না। এখানে একটু সামাজিক ইতিহাসটা জানার দরকার। সেটা হচ্ছে এই যে এত ভালো শিক্ষক আমরা পেলাম, এবং সেটা হলো আমি ছাত্র হলাম, স্কুলে ভর্তি হয়েছি 1952-তে, আর ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়েছি 1961-এ। ওই যে সময়টা, ওই সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের অধিকাংশ স্কুলে হিন্দু শিক্ষকরা ছিল, তারাও ভালো শিক্ষক ছিল, তার পাশাপাশি বেশ কিছু মুসলমান শিক্ষকও ছিল। কিন্তু একটা সময় ছিল এই অঞ্চলের স্কুলে কোনো মুসলমান শিক্ষক খুঁজে পাওয়া যেত না, কারণ মুসলমানরা ইংরেজি শিক্ষায় পিছিয়ে ছিল, অনগ্রসর ছিল। সেটারও একটা ঐতিহাসিক কারণ, মুসলমানরা এটার সঙ্গে অসহযোগিতা করলো আর হিন্দুরা সহযোগিতা করলো, এবং সহযোগিতা করে তারা 100 বছর এগিয়ে থাকলো। 1757 পরে তারা ইংরেজি শিক্ষাটাকে গ্রহণ করেছে, আর মুসলমানরা ইংরেজি শিক্ষা গ্রহণ করতে করতে একেবারে অষ্টাদশ শতাব্দী পেরিয়ে গেছে। তারপরে 1901-এর পরে ধীরে ধীরে মুসলমানরা একটু ইংরেজি শিক্ষা শুরু করলো। স্বাভাবিকভাবেই তখন স্কুলের শিক্ষক হওয়ার জন্য সেভাবে মুসলমান শিক্ষক পাওয়া যেত না। তো একজন শিক্ষকের কথা বলতে পারি, জিনিসটা কিভাবে হয় দেখো। সেটা হচ্ছে, আমাদের একজন শিক্ষক ছিলেন যিনি পরে কুমিল্লা জিলা স্কুলের হেডমাস্টার হন। হেডমাস্টার খুব মর্যাদার প্রতিষ্ঠান ছিল জেলা স্কুলগুলোতে। তো উনি তৎকালীন পাকিস্তানে 1960 সালে বা 61 সালে হবে, মানে সেরা হেডমাস্টারের পুরস্কার পেয়েছিলেন আইয়ুব খানের কাছ থেকে। তো তার জীবনের ইতিহাসটা শুনলে তোমরা বুঝতে পারবা যে এই দেশের সমাজটা কেমন ছিল। তো উনি বিএ পাশ করার পরে উনি সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ছিলেন ঢাকা ইউনিভার্সিটির। পাস করছে, তখন পাস কোর্স ছিল ইউনিভার্সিটিতে। তো উনি সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র এবং সাহিত্যে তার প্রচন্ড আগ্রহ ছিল। এরপর পরীক্ষা পাশের পর উনি বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা দিলেন, বিসিএস যেটাকে বলে। আরেকটা পরীক্ষা আছে, সেটা হলো ভারতবর্ষব্যাপী, সেটা হলো আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য লন্ডনে যেতে হতো। এটা অনেক মানে গরিব মানুষের সন্তানদের পক্ষে এটা এই সুযোগ গ্রহণ করা সম্ভব ছিল না। সুভাষ বসু, সেও আইসিএস ছিল। তো সুভাষ বসুদের পারিবারিক অবস্থা, আর্থিক অবস্থা তো অনেক উন্নত ছিল। উনি বিসিএস পরীক্ষা দিলেন। উনি রিটেন পরীক্ষায় সারা তৎকালীন বেঙ্গলে উনি দ্বিতীয় স্থান পেলেন। তারপরে আসলো ভাইভা। ভাইভা পরীক্ষায় বোর্ডের প্রধান ছিলেন ডক্টর আর.সি. মজুমদার। ডক্টর আর.সি. মজুমদার তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যে আর.সি. মজুমদার হল যে নাম, উনি একসময় ঢাকা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিলেন। তো বেসিক্যালি উনি হিস্টোরিয়ান, ইতিহাস পণ্ডিত মানুষ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু তার গবেষণা নিয়ে কিছু প্রশ্ন আছে। তো যে আমার যে শিক্ষক, ওনার নাম হচ্ছে নূর আহমদ খান। উনি সলিমুল্লাহ মুসলিম হলে থাকতে সলিমুল্লাহ মুসলিম হলের ম্যাগাজিনে একটা লেখা লিখেছিলেন। সেই লেখাটার শিরোনাম ছিল বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। রাজসিংহ হচ্ছে বঙ্কিমচন্দ্রের অনেকগুলো উপন্যাসের মধ্যে একটা উপন্যাস। উনি সেইটার রিভিউ লিখলেন, বেশ চমৎকার। সেই কপিও আমি দেখেছি, ম্যাগাজিনের সেই কপি ওনার কাছে সংরক্ষিত। তো ওইখানে বঙ্কিমচন্দ্রের যে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি,
মুসলিম বিদ্বেষ, এগুলো এবং এই রাজসঙ্গী উপন্যাসে একেবারে জলজন্তভাবে ফুটে উঠছে। এছাড়াও বঙ্কিমচন্দ্রের অন্যান্য উপন্যাসে আনন্দমঠ, সেখানেও মুসলিম বিদ্বেষ ছিল, এবং উনি জবর নাম দিয়ে এদেরকে মুসলমানদেরকে উল্লেখ করতেন। যাই হোক, উনি তো সেই লেখা লিখেছেন, সেই লেখা ছাপা হয়ে গেছে। তো বোর্ডে যখন উনি প্রবেশ করলেন, তখন তাকে প্রশ্ন করা হলো, ইউ আর মিস্টার খান? তখন উনি বললেন, ইয়েস স্যার। আর ইউ দি রাইটার অফ দি আর্টিকেল দ্যাট ওয়াজ পাবলিশড ইন সলিমুল্লাহ মুসলিম হল ম্যাগাজিন, বঙ্কিমচন্দ্রের রাজসিংহ? তখন উনি বললেন যে হ্যাঁ, আমি সেই লেখক। আচ্ছা, তখনই আমি বুঝে গেলাম আমার চাকরিটা হবে না। এবং ভাইভাতে তাকে ফেল করে দেওয়া হলো। ফলে উনি আর বেঙ্গল সিভিল সার্ভিস পেলেন না। বেঙ্গল সিভিল সার্ভিস পেলে উনি ম্যাজিস্ট্রেট হতেন, তারপর ডেপুটি কালেক্টর হতেন, কমিশনার হতেন, অনেক কিছুই হয়তো হতেন। আর ততদিনে পাকিস্তান হতে সৃষ্টি হয়ে গেলে সে সচিবও হয়ে যেতে পারে। তো তার চাকরি হলো না। এখন সমস্যাটা হচ্ছে কি, জাতি হিসাবে আমরা এগুলির খোঁজখবর রাখি না। আমরা আর.সি. মজুমদারের জন্য এত বড় একটা হল ডেডিকেট করলাম, কিন্তু আর.সি. মজুমদারের মন মানসিকতা, চিন্তা ভাবনা, মতাদর্শ কি ছিল সেটা নিয়ে কোনো খোঁজখবর রাখি না। ফলে এখন আর.সি. মজুমদার খুব গ্লোরিফাইড। হ্যাঁ, উনি গ্লোরিফাইড এই অর্থে, গৌরবজনক তার ভূমিকা, যে উনি গবেষণা করেছেন, বেঙ্গল হিস্ট্রি তৈরি করেছেন, এটা সেই দিক থেকে ঠিকই আছে। কিন্তু আবার সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে বা শিক্ষা জীবনে তাকে এত বড়ভাবে তুলে ধরা, সেটার মধ্যেও বলে একটা সমস্যার সৃষ্টি হয়, একেবারে সেটা বিতর্কের ঊর্ধ্বে না। এই যে মানুষটা শেষে আর কি চাকরি করবে? উনি পড়তে গেলেন বিটি। বিটি মানে ব্যাচেলার ট্রেনিং। স্কুল শিক্ষক হতে গেলে টিচার্স ট্রেনিং কলেজে যে পড়াটা হয়, সেই প্রশিক্ষণটা নিলেন, নিয়ে উনি স্কুল শিক্ষক হলেন, এবং হতে হতে অ্যাসিস্ট্যান্ট টিচার পদ থেকে তারপরে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, তারপরে হেডমাস্টার হয়ে যে রিটায়ার করলেন। তো এই কাহিনীটা কেন আমি বললাম, বলার উদ্দেশ্যটা হলো যে আমরা আমাদের পুরানো দিনের, বিশেষ করে 30-এর দশকের, 40-এর দশকের ইতিহাসটা যদি ভালো করে জানি, তাইলে আমরা কোন অবস্থা থেকে আজকে কোন অবস্থাতে আসছি সেইটা বুঝতে পারবো আর কি। যাই হোক, উনি একজন খুব নামকরা শিক্ষক ছিলেন আমাদের। উনি আমাদেরকে বাংলা সাহিত্য পড়াতেন। তার মানে এই না যে উনি অঙ্ক জানতেন না, অঙ্ক জানতেন এবং অঙ্কও পড়িয়েছেন। তো বাংলা সাহিত্য উনি যখন পড়ান, তোমরা কল্পনা করতে পারবা না আমাদেরকে যেটা পড়তে হতো সাহিত্যে। এমনিতে তো রচনা লেখা, এটা সেটা, ভাব সম্প্রসারণ, মুক্তমুখ, এগুলো অনেক কিছু ছিল। তো উনি আমাদেরকে যে সাহিত্য পড়াতেন, আমাদের সাহিত্যের জন্য বোর্ডের গদ্য অংশ এবং পদ্য অংশ দুটো ছিল আর কি, সিলেকশন। গদ্যের মধ্যে অনেকগুলো ছোট গল্প, প্রবন্ধ, এগুলো ছিল, এবং সেটাও আবার ঐতিহাসিকভাবে সাজানো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরগুপ্ত থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত। আবার কবিতা তো তাই। উনি যখন পড়াতেন কোনো সুনির্দিষ্ট একটা লেখা, সেটা প্রবন্ধই হোক আর গল্পই হোক আর যাই হোক, সেই লেখকের বাংলা সাহিত্যে অবদান এবং তার রচনাধারা, তার মানে ভাষার যে ভঙ্গি, এই সমস্ত বিষয়ে বিশদ আলোচনা করে তারপরে পড়াতেন। এবং রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, জসিমউদ্দিন, এদের লেখা যখন পড়াতেন, তখন উনি বলতেন যে তোমরা আরো ভালো করবে যদি রবীন্দ্রনাথের উপর যেসব সাহিত্য সমালোচনা বিষয়ক গ্রন্থ আছে, যেটা ইউনিভার্সিটিতে আসলে মাস্টার্স ক্লাসে সাধারণত লোকেরা পড়ে, তো সেটা পড়লে তোমরা আরো ভালো করবে, ভালো বুঝবে। এবং এই জন্য উনি রবি রশ্মি বলে একটা বই, রবীন্দ্র কাব্য পরিক্রমা বলে একটা বই,
রবীন্দ্র নাট্য পরিক্রমা বলে একটা বই, এই সমস্ত বই রেফার করেছেন, আমরাও পড়েছি। এবং তার পড়ানোর ঢংটা ছিল, যেমন রবীন্দ্রনাথের একটা কবিতা আমাদের পাঠ্য ছিল, সেটা ছিল দুরন্ত আশা। দুরন্ত আশাতে রবীন্দ্রনাথ বাঙালি জাতির প্রতি ব্যঙ্গ করে বলছেন, অন্ন পাই বঙ্গবাসী স্তন্য পাই জীব। মানে বাঙালি এতই আলসে যে তারা কি বলে, ভাত চিবিয়ে খায় না, পান করে গিলে। তার তার পাশাপাশি উনি বলছেন, ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন। তো আরব বেদুইন হওয়ার মানে দুরন্ত জীবন, দুঃসাহসী জীবন, সেই জীবন কামনা করেছেন। তো এই যে বাঙালিদের প্রতি উনি যে, আরো অনেক জায়গায় আছে রবীন্দ্রনাথের এই বাঙালি জাতি সম্পর্কে তার যে বক্তব্য, তো উনি এইটা ইয়ে করার জন্য যে এইরকম ভাবে উনি বাঙালিদেরকে অসম্মান করলেন, কেন করলেন, সেটার জন্য আবার উনি বললেন যে আরেকটা কবিতা তোমরা পড়ো। সেটা রবীন্দ্রনাথের নিজের লেখা। সেটা হচ্ছে, আমারে হৃদয় তলে সরমতাপ সতত জলে, তাই তো চাহি বেদনা দিতে বেদনা ভরা প্রাণ। হ্যাঁ, না তাই এরকমই লাইনগুলো। অর্থাৎ আমি খুব মনের কষ্টে মনের দুঃখে আছি আমার দেশের মানুষের অবস্থা দেখে, সেই জন্য আমি বিদ্রূপের ভাষায় অন্যদেরকে কি বলে, বিদ্রূপের কষাঘাত হেনে আমি ওদেরকে একটু জাগিয়ে তুলতে চাই, এবং সবারে চাহে বেদনা দিতে বেদনা ভরা প্রাণ। আমি যে বেদনা দিচ্ছি এইরকম ভাষা প্রয়োগ করে, কিন্তু মনে রাখো আমার হৃদয়েও বেদনা। তো এই রকম জিনিসগুলো ওনারা পড়াতেন ওইভাবে। তো এই ধরনের পড়াশোনা তোমরা বোধহয় কোথাও কেউ পাও নাই। সেই জন্য আজকে লেখাপড়ার এই দুরবস্থা। বই কেউ পড়ে না, তারপরে হচ্ছে সবাই নোটের পিছনে ঘোরে, এই ধরনের অবস্থাগুলো হয়। আমাদের ইতিহাসে একজন শিক্ষক ছিলেন ক্যাপ্টেন আব্দুর রহমান, উনি প্রেসিডেন্সি কলেজের অনার্স ইন হিস্ট্রি। অরিজিনালি তিনি আর্মিতে ছিলেন, সেখান থেকে রিটায়ার করে উনি শিক্ষকতায় চলে আসেন। উনি চমৎকার ইংরেজি বলতেন, ইংরেজি ভাষার উপর ভালো দখল, বাংলা ভাষার উপর ভালো দখল, আর ইতিহাসের তো আছেই। তো উনি ইতিহাস পড়াতে গিয়ে সেটাও কল্পনা করা যাবে না যে কিভাবে উনি রেফারেন্সগুলি দিতেন এবং কিভাবে আমাদেরকে বই পড়তে উদ্বুদ্ধ করেছেন। সেটা হলো, উনি বলছেন, যেমন আমাদের ইতিহাসে পাঠ্য ছিল সিন্ধু সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে ভারতের ইতিহাস শুরু, আর শেষ পর্যন্ত হলো পাকিস্তান ভারত হওয়া পর্যন্ত, এই পর্যন্ত পুরো সিলেবাস। এর মধ্যে মোগল আছে, তারপরে গুপ্ত ডাইনেস্টি আছে, তারপরে এইসব বিভিন্ন রাজবংশগুলো আছে। তো উনি ওটা পড়াতে গিয়ে, সিন্ধু সভ্যতা পড়াতে গিয়ে বললেন, সিন্ধু সভ্যতা সম্পর্কে ভালো করে জানতে হলে তোমরা জওহরলাল নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়া বইয়ের একটা চ্যাপ্টার আছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের উপর, সেই চ্যাপ্টারটা পড়ো। তারপরে বললেন যে হরপ্পা মহেঞ্জোদারো, যেখানে এই সিন্ধু সভ্যতাটা আবিষ্কার হয়েছে যে জায়গা, এখানে যিনি খনন কাজ করেছেন স্যার মর্টিমর হুইলার, ব্রিটিশ, উনি একটা বই লিখেছেন ওনার এই অভিজ্ঞতা থেকে, ওই বইটা পড়ো। তারপরে বললেন যে একজন বাঙালি, উনিও সেখানে এক্সকাভেশনে খনন কাজে গেছেন, তার নাম হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তার বইটাও পড়ো। তো এইভাবে আমাদের শিক্ষকরা আমাদেরকে শুধু যে নিছক পাঠ্যসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে আরো বৃহত্তর পরিমণ্ডলে বিচরণ করার জন্য যে উদ্বুদ্ধ করেছেন, সেই শিক্ষক এখন আর কোথাও নাই। শুধু এই দুইজন শিক্ষকের কথাই বললাম, আরো অনেক শিক্ষক ওনারা ছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত গুণী এবং জ্ঞানী ছিলেন। হ্যাঁ, সাহিত্য পড়াতেন এই নূর আহমদ খান সাহেব, তো উনি পড়াচ্ছেন শরৎচন্দ্রের গঙ্গামণি, ফটিকের কাহিনী। তোমরা পড়ছো কিনা জানি না, পড়ছো কেউ? মনে হয় না। তো সেখানে গঙ্গামণি আদর্শ মা,
সেখানে আসলো, উনি আলোচনায় আসছেন যে এটা একটা নারী চরিত্র। আরেকটা পিস ছিল, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা, সেখানে নবকুমার নামে একজন যুবক চলতে চলতে বনের মধ্যে ঢুকে গেছে। সেখানে গিয়ে কপালকুণ্ডলার সাক্ষাৎ পায়। সে একেবারে এই কপালকুণ্ডলার চেহারা দেখে, সৌন্দর্য দেখে সে বিমুগ্ধ এবং কোনো কথাবার্তা বলতেছে। এই সময় কপালকুণ্ডলা বলছে, পথিক তুমি পথ হারাইয়াছ। আচ্ছা, কপালকুণ্ডলার কোনো আকর্ষণ হলো না নবকুমারের জন্য। এই বনের মধ্যে সে একা থাকে। তারপরে একজন বাইরের থেকে একজন লোক আসলো, পুরুষ লোক আসলো, তার প্রতি বিন্দু মাত্র কোনো সেন্সেশন তার মধ্যে হলো না। পথিক তুমি পথ হারাইয়াছো, তুমি ঠিক রাস্তায় যাও, এখানে তোমার জায়গা না। তা এই যে ব্যাপারটা, তো এগুলি আলোচনা করতে গিয়ে উনি আমাদেরকে বললেন যে সাহিত্যে নারী চরিত্র কতভাবে আসছে এইটা তোমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, মনস্তত্ত্বে চলে গেলেন। হ্যাঁ, নারী কত রকম আছে। নারী বলছেন উনি, মাতৃরূপিণী আছে, মা। তারপরে আছে প্রেমিকা হিসাবে আছে, ভালোবাসার মানুষ হিসাবে আছে, লাভার উইমেন, মাদার উইমেন। আরেক রকমের নারী আছে, এরা মাও না, এরা প্রেমিকাও না। এদেরকে উনি বলছেন নিউটার উইমেন। যারা ইংরেজি জেন্ডার পড়েছো, হ্যাঁ, ম্যাসকুলিন আর ফেমিনিন, তার মাঝখানে আরেকটা জেন্ডার আছে, নিউটার জেন্ডার বলে। তারা হলো নিউটার উইমেন। তারপরে দৃষ্টান্ত দিতে গিয়ে বললেন কপালকুণ্ডলা হলো নিউটার উইমেন। হ্যাঁ, আর লাভার উইমেনকে শেক্সপিয়ারের টেম্পেস্ট, সেখানে মিরান্ডার যে চরিত্র আছে সে হচ্ছে লাভার উইমেন। মাদার উইমেনকে এই দৃষ্টান্ত সাহিত্যে শরৎচন্দ্রের গঙ্গামণি। হ্যাঁ, একেবারে আদর্শ মা। সন্তানের জন্য তার হৃদয় সবসময় কাঁদে। তো এইভাবে ওনারা পড়াতেন, সাহিত্য পড়া, ইতিহাস পড়া, অঙ্ক পড়া, তারপরে বিজ্ঞান পড়া, ভূগোল পড়া। ভূগোলে তোমরা এখন আমাজন রেইন ফরেস্ট নিয়ে অনেক আলোচনা নিশ্চয়ই শোনো। তো খুব ভালো করে এটার মধ্যে কি আছে সেটা হয়তো সেভাবে পড়া হয় না, জানা হয় না। আমরা ক্লাস 9-10-এ থাকতেই আমাজন অববাহিকা নিয়ে বিস্তারিত বিবরণ পড়েছি। সেখানকার জীবনযাত্রা, সেখানকার বন, সেখানকার সম্পদ, সেখানকার জলবায়ু, সেখানকার আবহাওয়া, সেখানকার টেম্পারেচার, তারপরে পানি, এই সব কিছু তখন আমাদেরকে পড়তে হতো। তো এবং ভূগোলের মধ্যে আমাদেরকে রক ফরমেশন, এগুলা, নদী কিভাবে হয়, নদীর বিভিন্ন গতিপথ কিভাবে হয়, তারপরে হ্রদ কিভাবে গঠিত হয়, এই রকম। তারপরে আরো বহু কিছু, ইকোনমিক জিওগ্রাফি, তারপরে ফিজিক্যাল জিওগ্রাফি, এই সব কিছু আমাদেরকে পড়ানো হয়েছে, খুব ভালোভাবে পড়ানো হয়েছে। যেই কারণে ভূগোলের জ্ঞান আমাদের কিন্তু খুব একটা কম না। হ্যাঁ, কারণ সারা পৃথিবী সম্পর্কে একটা ধারণা আমাদের হয়ে গেছে সেখান থেকে, বিভিন্ন দেশ সম্পর্কে। আজকাল অনেককে জিজ্ঞাসা করলে চট করে অমুক দেশের রাজধানী কি বলতে পারে না, কিন্তু আমাদের বলে প্রায় সব দেশের রাজধানীর নাম মুখস্থ ছিল। দেশগুলির অবস্থান সম্পর্কে, এটা কি ইউরোপে না দক্ষিণ আমেরিকায় না উত্তর আমেরিকায় না মানে এশিয়ায়, তারপরে কোন অংশে এশিয়ার, এগুলো সব মোটামুটি জানাজানি ছিল। তো এইরকম শিক্ষক আমি কলেজে এসেও পেয়েছি, ঢাকা কলেজে, বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। যেই কারণে আমাদের চিন্তা ভাবনার জগৎটা বহুল প্রসারিত, বহুল বিস্তৃত, এবং আমরা একটা সাবজেক্টের সঙ্গে আরেকটা সাবজেক্টকে কানেক্ট করতে পারি, সম্পর্কিত করে দেখতে পারি। হ্যাঁ, তো সেখানে যে কোনো জিনিসকে দর্শনের আলোকে দেখা, ইতিহাসের আলোকে দেখা, বা অর্থনীতির আলোকে দেখা, এই জিনিসটা একটা, যেটাকে বলে একটা মানে মাইন্ডসেট, ফ্রেমওয়ার্ক অফ থিঙ্কিং, থট, এই জিনিসটা আমরা এই শিক্ষার মাধ্যমে এটা আমরা পেয়েছি।